কয়েকজন জেনারেল নাম আমরা জানি যারা বিএনপির সময় ভারত চিফ হওয়ার কথা ছিল, পরবর্তীতে ভারতে গিয়েছে। হি ওয়াজ হানি ট্র্যাপ এন্ড লেটার হি ওয়াজ নট গিভেন দ্য ওই সিএস এর পোস্টটা দেয় না। সো এটা হচ্ছে ভারতের পরিকল্পিতভাবে আমাদের আর্মিকে, আমাদের আর্মির ফাইটিং স্পিডটাকে ধ্বংস করতেছে, এবং আওয়ামী লীগ 100% সাপোর্ট দিয়ে গেছে আমাকে। কয়েকজন অফিসারই যারা র্যাব এবং ডিজিএফএ তে চাকরি করেছে তারা সরাসরি স্বীকার করেছে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে। ইভেন তারা এটাকে লজ্জাবোধও করে নাই যে এই জিনিসটা ইয়ে করতে, মানে তারা ওই যে কোরআনে আল্লাহ বলছে না যে তাদের জন্য এই জিনিসটাকে, ওই লজ্জার জিনিসটাকে আমি গৌরববোধ হিসেবে দেখাই দিচ্ছি, এরকম হুম। আওয়ামী লীগ এই লজ্জার জিনিসটাকে গৌরববোধ হিসেবে আমাদেরকে উপস্থাপন করে দিচ্ছে। এই জন্য অফিসাররা তাদের ইন্ডিয়ান কানেকশন আছে এটা বলতে লজ্জাবোধ করে না। তদন্তটা এটা সাধারণ একটা লোক দেখলেই বুঝবে দুইটা জায়গায়, ভিন্ন জায়গায় একই সময় হইতে পারে না। আর আপনি এক কাজ করেন না, জাতির কাছে একটা ইয়া দেখান যে এরকম একটা ঘরের মধ্যে এক কোনায় আগুন লাগাই দেন, সরকার আগুন লাগাই দেন, দেখেন তো এই পুরোটা ইয়ে করতে কতক্ষণ লাগে। আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এই ধরনের আগুনে, মানে কতটুকু ক্ষয় হয় এই ধরনের এক্সপেরিমেন্টে। এইটা একটা, মানে ওই যে সাকিব ভাই যেটা বললো যে এইটার মধ্যে কোনো এডিশনাল বার্নিং এলিমেন্ট যদি না দেয়, গান পাউডার বা গ্যাসোলিন বা না থাকে, এইভাবে পুড়ে যাওয়ার কথা না। প্রথমেই আমি সাকিব ভাইয়ের দু একটা ইয়ে করি যে সেনাবাহিনী কি ফাইটিং ফোর্স কিনা। হ্যাঁ, সেনাবাহিনী একটা ফাইটিং ফোর্স। এটা আহ, আমি যতদিন চাকরি করেছি, আমি লাস্ট 2016-তেও তো মিশন করেছি, ওখানে হোস্টাইল সিচুয়েশন ম্যানেজ করেছি। অ্যাম্বুশ সিচুয়েশন যখন হয়েছে তখন সাথে সাথে পেট্রোল পাঠিয়েছি। নেক্সট স্ট্যান্ড বাই হিসেবে আমি নিজেও ছিলাম পেট্রোলে। আহ, এই সমস্ত সিচুয়েশন নর্মাল কি সৈনিকদের বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে যদি ফাইটিং ফোর্স হয় তখন দেখা যাবে সে বিভিন্ন উচিলা টুচিলা করবে। ইভেন আমি যখন আইভরি কোস্টে ছিলাম, একটা ক্রাইসিস ছিল হঠাৎ করে। ফ্রেঞ্চ দুইটা হেলিকপ্টার আমার ক্যাম্পের উপরে ছিল। আমরা বুঝতেছিলাম আমার একটা পেট্রোল ভিতরে ছিল। আমি জাস্ট বলছি, আমি তখন গোসল করতেছিলাম, 5 মিনিটের মধ্যে বলছি রেডি হইতে, 5 মিনিটের মধ্যে দুইটা পেট্রোল রেডি হয়েছে। এইটা হচ্ছে বুঝানো যে আমাদের সৈনিকদের স্পিরিট ইজ ভেরি গুড। বাট এই যে ভালো স্পিরিট যেটা, এইটার কারণেই কিন্তু আমরা সবাই রৌমারির ইনসিডেন্ট জানি যে আমাদের বিজিবি যে তৎকালীন বিডিআর যেহেতু সেনাবাহিনীর অফিসারদের কমান্ডে চলতো, এই জন্য কিন্তু ভারতে একটা সিরিয়াস পরাজয় হয়েছিল। আমাদের দেশের মাটিতে তাদের অনেকগুলা লাশ ছিল, এই জন্যই দেশের মাটিতে ছিল দেখে এই উচ্চ আচ্চ করতে। এই বিডিআর যেহেতু আর্মিদের কমান্ডে চলতো, এটাই ছিল ভারতের ভীতির কারণ। এবং এইটার কারণেই তারা চাচ্ছে, বাংলাদেশ চেয়েছিল যে বিডিআর কার্নেজ ঘটানোর মূল ইয়া ছিল, দাবি তার তুলেছিল যে আমাদের সেনা, তাদের যেরকম বিসিএস ক্যাডার টাইপ বিএসএফ এর অফিসার, আমাদেরকে যেন ওরকম একটা ক্যাডার বেসড হয়। কারণ আমাদের স্ট্রেংথটাকে তারা ভয় পায় এই কারণে। এবং সেনাবাহিনীর যে ফাইটিং স্পিরিট আছে, আমি যেহেতু নিজে ছিলাম এবং আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের সাথে ইয়া করেছি, আমি এটা নিয়ে লেখালেখিও করেছি। আমার কনসিডারেশনে উই আর ফার বেটার দেন দেম, অ্যাটলিস্ট মাইন্ড অ্যান্ড স্পিরিট অ্যান্ড আদার থিংস। আমরা বাট জিনিসটা হচ্ছে এই স্পিরিটটাই তারা ভয় পেয়ে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে এই ব্যবসা পাতি বিভিন্ন ফেসিলিটি এগুলা দিয়ে অ্যাকচুয়ালি, এবং একটা সিস্টেমও চালু করেছে। নতুন অফিসারদেরকে বিয়ে দেওয়া মানে বিয়ের পরেও তারা একটা ভিজিটের ব্যবস্থা করে, বিভিন্ন কোর্স গ্যাদারিং এ ইন্ডিয়াতে ভিজিটের ব্যবস্থা করে, ভিজিটে ওখানে গিয়ে ইভেন সিভিল প্রশাসনের লোককে ওখানে গিয়ে করে। এবং একটা লোক পরবর্তীতে নাকি মারা যায়, সিভিল প্রশাসনের কেউ একজন, সবাই সন্দেহ করে যে তাকে হয়তো অ্যাপ্রোচ করা হয়েছিল। আমি নিজে কয়েকজন অফিসারকে যারা ইন্ডিয়াতে ট্রেনিং করেছে, 100% লোককে তারা অ্যাপ্রোচ করে তাদেরকে ইন্ডক্ট্রিনেটেড করার চেষ্টা করে। এটার বেস্ট উদাহরণ হচ্ছে জেনারেল এরশাদ। এটা আমাদের সময়কার গোয়েন্দা সংস্থায় যখন আমরা ট্রেনিং করেছি তখন এটা আমাদের প্রশিক্ষকরা বলেছে যে হি ওয়াজ ইন্ডক্ট্রিনেটেড বাই ইন্ডিয়া। এবং পরবর্তীতে আরো অনেক কয়েকজন জেনারেল নাম আমরা জানি যারা বিএনপির সময় ভারত চিফ হওয়ার কথা ছিল, পরবর্তীতে ভারতে গিয়েছে। হি ওয়াজ হানি ট্র্যাপ এন্ড লেটার হি ওয়াজ নট গিভেন দ্য ওই সিএস এর পোস্টটা দেয় না। সো এটা হচ্ছে ভারতের পরিকল্পিতভাবে আমাদের আর্মিকে, আমাদের আর্মির ফাইটিং স্পিডটাকে ধ্বংস করতেছে, এবং আওয়ামী লীগ 100% সাপোর্ট দিয়ে গেছে। এই যে সাকিব ভাই যেটা বললো যে একজন ব্রিগেডিয়ারের তখন দায়িত্ব ছিল তাকে শুট করা। অ্যাকচুয়ালি শেখ হাসিনা ইজ নট দ্যাট ডাম যে যে অফিসারটার স্পিরিট ওই শুট করা তাতে তো আশেপাশেই ঘেঁচতে দিবে না। কারণ সে যাদেরকে মানে আগে তো সবসময় গ্রেড 1 অফিসাররা উপরের দিকে প্রমোশন পেয়ে যেত। হ্যাঁ, আমি নিজে অনেক জায়গায় বলেছি যে আমার যে কোয়ালিফিকেশন এখানে আছে, আমি লেফটেন্যান্ট কর্নেল ইজ এনাফ। বাট আপনি এট প্রেজেন্ট দেখবেন ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেছে, যাদের আমি পার্সোনালি মনে করি একদম বলতে পারি যে যে কোনো ক্যাটাগরিতে অ্যাটলিস্ট আমার ক্যারিয়ার প্রোফাইল ইজ বেটার দেন দেম।
বাট আমি নিজে কনভিন্স যে আর্মির যে বেসিক স্ট্যান্ডার্ড লেফটেন্যান্ট কর্নেল ইজ গুড ফর মি, বাট এই স্ট্যান্ডার্ডটাকে একদম আর মানে রিউইন করে দিয়েছে আর ওই না, কি আমি বলে আমি আমি সরি, এখানে একটু Sure, আসতেছি না, লেফটেন্যান্ট বল কর্নেল সাহেবকে একটু বন্ধ 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 করুন। বল লেফটেন্যান্ট কর্নেল সাহেব বলতেছে এটা ফাইটিং ফোর্স, উনি জি একটা ফাইটিং অফিসার, উনাকে লেফটেন্যান্ট কর্নেল করে ছাড়ে দিচ্ছে, এই হইলে ফাইটিং ফোর্স। আমি আমি আরো দুইটা উদাহরণ দিব, জি জেনারেল আমসা আমিন। জেনারেল আমসা আমিন উনি বোধহয় বগুড়ার জিওসি হইলেন 88 বা 89-এ, রংপুরে, বগুড়া না, রংপুরে। রংপুরে নাকি? আচ্ছা, ওইটা হইলো কি বোধহয় আর্মারের আমাদের হেডকোয়ার্টার নাকি? ওখানে আর্মারের কোনো ব্যাপার ছিল এখানে, ট্যাঙ্ক ফোর্স আমাদের? না মানে তখন ওখানে কোনো মানে ট্যাঙ্ক তো একটা ইউনিট থাকে, নরমালি আর্মার্ড ইউনিট থাকে একটা আমার ডিভিশন। মনে, আমি যেটা জেনারেল আমসা আমিন থেকে শুনছি, উনি জিওসি হওয়ার পরে টুরিস্ট অবস্থায় ইন্ডিয়া গেছে, টুরিস্ট হইয়া। জি যাওয়ার পরে উনি কি করছে, ঘুরা ঘুরা দেখছে যে আমাদের নর্থ বেঙ্গলে কোথায় কিভাবে ওখান থেকে আর ট্যাঙ্ক আসবে কি আসবে। তারপরে উনি বাংলাদেশে আইসা ট্যাঙ্ক ফাইটে বাংলাদেশ কি করবে, আর্মার নিয়ে কি করবে, এটা নিয়ে একটা স্ট্র্যাটেজি পেপার বানাইছে। যেই উনি এই পেপারটা বানাইছে, এরশাদ গভর্নমেন্ট উনাকে ওখান থেকে সরাইয়া ফরেন মিনিস্টারে পাঠিয়ে দিছে। এটা হচ্ছে একটা, এটা জেনারেল আমসামিনের মুখে। জি আরেকটা হচ্ছে জেনারেল মাহমুদুল হাসান বলে একজন লেজেন্ডারি অফিসার ছিল, জি আমরা ফৌজদার, ওর নাম ছিল কাইল্লা মাহমুদ। তো সে করছিল কি আপনার 91-92-তে, সে আবার জিয়াউর রহমানের জাস্ট জুনিয়র ছিল এবং জিয়াউর রহমানকে খুব ইয়ে করতো আর কি, ক্লোজ ছিল। যখন আপনার জিয়াউর রহমানকে মারা হয় তখন হি ওয়াজ ইন কুমিল্লা, কুমিল্লার থেকে ওর ব্রিগেড নিয়ে উনি চলে গেছিলেন শুভপুর ব্রিজে, এবং শুভপুর ব্রিজ উনি এর সাথে কথাও শুনেন নাই, উনি শুভপুর ব্রিজে উনি ওখানে ব্লক করেন। ওখানে উনি অপোনেন্ট সোলজারদেরকে উনি ডিজার্ম করান, এবং পরে এসে উনি ওই ওই মঞ্জুর হত্যার সময় উনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখানে যাচ্ছিলেন। কিন্তু এই মাহমুদুল হাসান, ঘটনা হয় কি 1991-এ আমাদের এখানে রোহিঙ্গা ইয়ে হয়, রোহিঙ্গা আপনার ইনকারশন হয়। রোহিঙ্গা যখন ইনকারশন হয় তখন আর্ম ফোর্সেস, আমি যেটুকু শুনছি যে বাংলাদেশ আর্মি থেকে বলা হয় যে আমাদের আর্মির ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট দরকার। তখন খালেদা জিয়া বলেন যে না, ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হবে না, অর্থাৎ রামু যেখানে আছে বা যেখানে আছে সেখানে ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হবে না। তখন মাহমুদুল হাসান সাহেব, যার ব্রাদার ইন ল আমার বন্ধু, উনি আবার যেহেতু খালেদা জিয়াকে উনি চিনেন অনেকদিন ধরে ভাবি হিসাবে, উনি বলে ফেলাইছেন যে তাইলে এক কাজ করেন ম্যাডাম, আমাদেরকে 2 হাতে 2 চুরি পড়ায় দেন, বিকজ হি ওয়াজ এ ফাইটার, হি ওয়াজ টু ফাইট। সো উনাকে কি করলো, আস্তে করে টার্কিতে অ্যাম্বাসাডার, সাথে সাথে উনাকে পাঠিয়ে দিল। এবং উনি একটা কথা বলছিলেন তখন যে আমার আমার বডি থেকে ইউনিফর্মটা খুলে নিতে মনে হচ্ছে আমার চামড়া ছিলে ফেলতেছে। দিস ইজ হোয়াট এ সোলজার টক্স লাইক। আমাদের দেশে গত 30 বছরে 40 বছরে কোনো প্রপার সোলজারকে তার কেরিয়ার দেওয়া হয়নি। পাকিস্তানের মধ্যে একটা কথা আছে, নো গুড অফিসার গোজ বিয়ন্ড ব্রিগেডিয়ার, নো গুড অফিসার। এটি হয়েছে। কিন্তু সেই জন্য আমি বলতে চাই, ইয়েস উই হ্যাভ ফাইটিং এলিমেন্টস বাট উই ডোন্ট হ্যাভ, আমি সরি তোমার মধ্যে ঢুকে আমি এত কথা বলে ফেলছি। জি মুস্তাফিজ ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি ভাইয়ের যেটা মাহমুদুল হাসানের ঘটনাটা যেটা বলছে মায়ানমার বটে, এটা আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায় সিনিয়রদের মুখে শুনেছি এই জিনিসটা। তবে মোট কথা হচ্ছে এই ফাইটিং স্পিরিটটা নষ্ট করে দিয়েছে, এটাই হচ্ছে কথা। বাট এটাকে আমাকে ব্যাক করতে হলে, যেমন যেমন মনে করেন যে আমাকে কয়েকজন অফিসারই যারা র্যাব এবং ডিজিএফএ তে চাকরি করছে তারা সরাসরি স্বীকার করেছে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে। ইভেন তারা এটাকে লজ্জাবোধও করে নাই যে এই জিনিসটা ইয়ে করতে, মানে তারা ওই যে কোরআনে আল্লাহ বলছে না যে তাদের জন্য এই জিনিসটাকে, ওই লজ্জার জিনিসটাকে আমি গৌরববোধ হিসেবে দেখাই দিচ্ছি, এরকম আওয়ামী লীগ এই লজ্জার জিনিসটাকে গৌরববোধ হিসেবে আমাদেরকে উপস্থাপন করে দিচ্ছে। এই জন্য অফিসাররা তাদের ইন্ডিয়ান কানেকশন আছে এটা বলতে লজ্জাবোধ করে না। ইভেন এই যে আমার পোস্টম্যান মেজর জেনারেল জিয়াউল হাসান এই 2019 সালে সম্ভবত বা 18-তে যখন ইয়াতে এসেছিল, নিউ ইয়র্কে এসেছিল, তখন সে আমাকে বলেছিল যে হোমল্যান্ড সিকিউরিটি তাকে অফার দিয়েছে যদি নির্বাচনে আপ ডাউন হয়, আমেরিকায় যদি চলে আসে, হি উইল ওয়ার্ক ফর দেম, বিকজ ও জানে যে ও ইন্ডিয়ান
বিচ্ছিন্নতা দিয়ে সেভেন সিস্টার এদিকে কাজ করেছে ইন্ডিয়ার সাথে, সো তাকে আমেরিকা ইউজ করতে চায়। মানে এই জিনিসটাই হচ্ছে যে মানে মানে এবং সে তখন আমার কাছে স্বীকার করছে যে ইন্ডিয়ার সাথে কাজ করেছে। সো এই জিনিসটা লজ্জাবোধটা আমাদেরকে আওয়ামী লীগ ভেঙে দিয়েছে। এই জিনিসটা থেকে ফেরত আনার জন্য জেনারেল অ্যাকচুয়ালি আমি মানে সরি টু সে অ্যাগেইন এন্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন, কিছু সিনিয়র অফিসার যারা আহ, প্রাক্তন এনএসআই ডিজিএফআই তে চাকরি করেছে তারা কয়েকদিন আগে একজনকে মন্তব্য করেছে যে ওয়াকার স্যার 5 নৌকায় পা রাখতেছে এবং এট দ্য এন্ড হি ক্যানট ম্যানেজ। এন্ড হয়তোবা সে একদম মানে সেনাবাহিনী এবং বাংলাদেশের মধ্যে একটা অ্যাশেমড অবস্থায় সে এই ইনফর্মটা খুলবে, মানে কারণ সে পেছন থেকে কি তাহলে কলকাঠি নাচছে কি জেনারেল ওয়াকার নাকি আসিফ নজরুলের নাম শোনা যায়, তাহলে কি মানে কে দুজনেই নাকি একজন? এট প্রেজেন্ট আমি যে গ্রুপটা গিয়েছিল আসিফ নজরুলের সাথে কথা বলার জন্য, যে আমাদের যে 25 ফেব্রুয়ারির কমিশন এবং এই যারা ডিপ্রাইভড অফিসারদের কেসটা এইটা সামনে যাচ্ছিল না বিকজ অফ আওয়ার মিলিটারি অ্যাডভাইজার্স। এবং এই জন্যই আপনি দেখবেন যে পরশুদিনের যে ইয়াটাতে এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্রধান চিফ অ্যাডভাইজারের ওয়েবসাইট থেকেও ফেসবুক থেকেও এটা শেয়ার করা হয়েছে, এবং ওখানে কোনো মিলিটারি অ্যাডভাইজার কেউ ছিল না। কেন ছিল বলে? ইটস এ মিলিটারি ম্যাটার। কেন? বিকজ দে ল্যাক ইন কনফিডেন্স অন দেম, ভেরি সিম্পল। সো এই যে এই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য জেনারেল ওয়াকার 5 নৌকায় পা দিয়ে আছে, দিস ইজ টু স্টিল হি রিসিভ ইনস্ট্রাকশন ফ্রম ইন্ডিয়া। এবং এটা মানে আমরা বলছি কি, মানে বাংলা আছে না, কাঙ্গালের কথা বাসি হইলে ফলবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে উনি অ্যাশেমড অবস্থায় এই সেনাবাহিনী থেকে চলে যাবে। এবং এটা যদি না বুঝে এই গভর্নমেন্ট, তাহলে এই যে যে জিনিসগুলো আছে, আরেকটা জিনিস হচ্ছে এই যে তদন্তের কথাটা যেটা বললেন, যে তদন্তটা এটা সাধারণ একটা লোক দেখলেই বুঝবে দুইটা জায়গায় ভিন্ন জায়গায় একই সময় হইতে পারে না। আর আপনি এক কাজ করেন না, জাতির কাছে একটা ইয়া দেখান যে এরকম একটা ঘরের মধ্যে এক কোনায় আগুন লাগাই দেন, সরকার আগুন লাগাই দেন, দেখেন তো এই পুরোটা ইয়ে করতে কতক্ষণ লাগে। আমি নিজে এক্সপিরিয়েন্স করছি এই ধরনের আগুনে মানে কতটুকু ক্ষয় হয় এই ধরনের এক্সপেরিমেন্টে। এইটা একটা মানে ওই যে সাকিব ভাই যেটা বললো যে এইটার মধ্যে কোনো এডিশনাল বার্নিং এলিমেন্ট যদি না দেয়, গান পাউডার বা গ্যাসোলিন বা না থাকে, এইভাবে পুড়ে যাওয়ার কথা না। আমি ভিডিওগুলো দেখেছি। সো এখন এই মুহূর্তে মানে সরকারের কাছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটু, যারা তদন্ত করেছে তারা দে আর কনফিডেন্ট এনাফ যে আমরা এমন একটা রিপোর্ট দিব, এবং আওয়ামী লীগের আমলে যেরকম মানে গুম খুর ক্রস ফায়ার স্বীকার করে, এইটাও তারা মেনে নিবে। দে আর ইন দ্যাট কনফিডেন্স লেভেল। এবং দ্যাট কনফিডেন্স লেভেল কোথেকে আসে? বিকজ ওই ওই শেখ হাসিনার যে সচিবরাই এখনো আছে, শেখ হাসিনার জেনারেলরা এখনো আছে, পুলিশে যারা আছে তারা আছে, দ্যাটস দ্য কনফিডেন্স। এবং এইটা যদি কেউ না বুঝে, একটা বলতে পারেন এটার জন্য তো আপনাকে স্পেশালিস্ট হইতে হবে না, এটা বোঝার জন্য স্পেশালিস্ট হইতে হবে না, সাধারণ রকেট সায়েন্টিস্ট হইতে হবে না, সাধারণ। এবং এইটাই হচ্ছে এই সরকারের সাকসেস। আপনি সাকসেস না হওয়ার কাহিনী আরেকটা জিনিস দেখেন, 111-এর সরকারের কিন্তু সেম সিচুয়েশন ছিল, কিন্তু ওইটাতে কেন ডিস্টার্ব হয় নাই? বিকজ ওইটা ছিল ইন্ডিয়ার ইন্টারেস্টে, তখন ইন্ডিয়া কোনো ডিস্টার্ব করে নাই। আর এখন ইন্ডিয়া ডিস্টার্ব করতেছে শুধু তাদের লোক দিয়ে না, আমাদের লোকদের যারা আছে। আমরা মানে সরি টু সে আমরা একটা মির জাফরের জাতি, যে এখন যে সমস্ত গুলা করতেছে সব আমাদের লোকজনই করতেছে। এবং শেখ হাসিনার এবং তার দোসরা যে পরিমাণ টাকা মারছে, চুরি করছে, এই পুরো টাকাটা তো বিদেশ নিতে পারে নাই। যে দেশ যেগুলো আছে দে আর শেয়ারিং উইথ ল এনফোর্সমেন্ট অ্যান্ড আদার্স অর দ্য আদার পলিটিক্যাল পার্টিস। থ্যাংক ইউ।